আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দিন 15 আগে একটা আলোচনা আমি আপনাদেরকে বলেছিলাম, যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই দেখেছেন, তাদের চোখে পড়ার কথা। অনেকেই হয়তো দেখেছেন, আমরা ভিউ দেখে বুঝেছিলাম যে অনেক দর্শক দেখেছেন। যে এখন যা দেখছেন, রাজনীতিতে এই পরিস্থিতি থাকবে না এবং আওয়ামী লীগ ফিরে আসবে, এটা কিন্তু আমার কথা না, সবাই বলে যে আওয়ামী লীগ বাংলাদেশে বাস্তবতা হচ্ছে, মানে যেভাবে বিএনপি এবং জামাতে ইসলামী ফিরেছে তাদের উপরে কিন্তু একরকম অঘোষিত একটা নিষেধাজ্ঞা ছিল। অঘোষিত আওয়ামী লীগের উপর ঘোষিত কার্যক্রমে নিষেধাজ্ঞা, বিএনপি এবং জামাতের উপরে অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। তারপরে জামাত বিএনপি ফিরে এসছে না, আওয়ামী লীগও ঠিক একইভাবে একই কারণেই ফিরে আসবে এবং এটার কোনো গত্যান্ত নেই, এটার কোনো রকম দ্বিমত নাই। এবং আমি আমার সেই আলোচনায় দিন 15 আগে যে আলোচনাটি, সেই আলোচনায় আমি বলেছিলাম যে এই বছরের শেষ নাগাদ আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে। এখন সেটা কিভাবে হবে আমি জানি না, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, শেখ হাসিনা হঠাৎ তার ঘোষণা অনুযায়ী শেখ হাসিনা চলে আসবেন কিনা। যেমন আমরা আওয়ামী লীগের বিভিন্ন কিছু নিয়েই তো আলাপ করা নিষিদ্ধ, বা আওয়ামী লীগের খবর দেন নিষিদ্ধ, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া যেহেতু ওপেন এবং আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ায় খুব একটা কার্ড ঘুরে বেড়াচ্ছে, অডিও কল ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই অডিও রেকর্ড টেকর্ড চালাতে যাচ্ছি না, আমাদের দেশে বাস করি, দেশে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হয়। আমি সেই অডিও রেকর্ডও আপনাদেরকে শোনাতে চাই না। তবে ইতিমধ্যে অনেকেই জানেন যে শেখ হাসিনা তার জায়গা থেকে বলছেন, কিভাবে কি হবে জানি না, তিনি 6 মাসের মধ্যে ফিরবেন। কিন্তু আমরা বলছিলাম যে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে এবছরের শেষ নাগাদ। এবং দিন 15 আগে আমি এটা বলার পর আমাদের শো করেন নিয়মিত, আমাদের অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। তিনি বললেন, আমার ওই শো এর আরো পরে দেখলাম, ওনার মতো করে, উনি হয়তো আমার শো দেখেননি, ওনার মতো করে উনি বলছেন যে তিনি আশা করছেন আগামী আগস্টে আওয়ামী লীগ সংক্রান্ত কোনো একটা ডেভেলপমেন্ট হবে। এরপর আজকে আমরা একটা শো করেছি, আপনারা দেখেছেন অনেকেই হয়তো, অ্যাডভোকেট মহসিন রশিদের। তার কাছে আমার প্রশ্ন ছিল যে এই যে বলা হয় আওয়ামী লীগ ফিরবে ফিরবে রাজনীতি, কবে নাগাদ ফিরতে পারে। তিনি কিন্তু তার মতো করে বিশ্লেষণ করে বলেছেন 6 থেকে 9 মাস, মানে আমি যে প্রিডিকশন করেছি সেটারই কাছাকাছি প্রিডিকশন। এবং শেষ পর্যন্ত এসে এখন কাদের সিদ্দিকী মুখ খুলেছেন। কাদের সিদ্দিকী বলছেন শিগগিরই আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী কি বলেছেন তিনি, সেটা আমরা একটু জেনে নিই। আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিনে কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে গতিচ্যুত হয়েছে তা যদি করে আওয়ামী লীগ আবার ডুববে। সম্প্রতি কালের কণ্ঠে আয়োজিত নিয়মিত টকশোতে এসব কথা বলেন তিনি। বঙ্গবীর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। যারা শেখ হাসিনার সরকারে ছিলেন, যারা অতিরিক্ত করেছেন, দেশে আইন শৃঙ্খলা আছে, আইনের বই আছে, সংবিধান আছে, সেই অনুসারে তাদের বিচার হবে, দরকার পড়লে শেখ হাসিনারও বিচার হবে। কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা, কার্যক্রম বন্ধ রাখা, এটা যারা করেছেন তারাই অন্যায় কাজ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনায় পরামর্শ দিয়ে কাদের সিদ্দিকী বলেন, বিএনপি যদি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সরকারটা চলেছিল সেভাবে চলে, তাহলে তারেক রহমানের সরকার ডুববে। মানুষের কথা শুনতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। কাদের সিদ্দিকী যে জায়গাটা বলছেন যে নিষিদ্ধ করে থাকলেও যে আওয়ামী লীগের আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছে আগামী কয়েকদিনে কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে পরিচিত হয়েছে তা যদি করে আবার আওয়ামী লীগ ডুববে। আওয়ামী লীগের মধ্যে নিশ্চয়ই অনুশোচনা আছে, রিয়েলাইজেশন নাই তা হবার কথা না, কারণ এত বড় ধাক্কা খাওয়ার পর যদি রিয়েলাইজেশন না হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু না। কিন্তু ওই যে কোথায় যেন, কেন যেন চারদিকের প্রেডিকশন, কাদের সিদ্দিকী বলেন, গৌতম লাহিড়ী বলেন, মহসিন রশিদ বলেন এবং আমাদের এই প্রিডিকশনটা কোথা থেকে যেন মিলে যাচ্ছে। এবং আমি নিশ্চিত যে গোয়েন্দারাও এ নিয়ে খোঁজ খবর রাখেন,
কনফার্ম খোঁজ খবর রাখেন যে কেন এই আলাপ উঠছে হঠাৎ করে যে আওয়ামী লীগ আগস্টে আসবে বা শেখ হাসিনা 6 মাসের মধ্যে আসবে বা আওয়ামী লীগ খুব দ্রুত সময় আসবে 6 থেকে 9 মাসের মধ্যে আসবে। এগুলো নিয়ে নিশ্চয়ই চলছে আর বিশ্লেষণ চারদিকে হচ্ছে। তবে ফেরাটা মনে হয় এখন আসলে সময়ের ব্যাপার হয়ে গেছে। আপনি যেটা বলেন, প্রথমে আপনার দর্শকদেরকে শুভেচ্ছা, সালাম, নমস্কার দিয়ে রাখি। আপনি যে প্রশ্নটা করেছেন যে সীমান্তে যে হত্যা হচ্ছে, এটা হত্যা না করে তাদের জেলে নিলেই তো হয়। আপনার কথা শুনে মনে হইলো যে ঘরে যদি চোর আসে, ডাকাত আছে, ছেচ্চর আছে, লম্পট আছে, এদের জামাই আদরে ঘরে জায়গা দেওয়ার দরকার, এদের চর থাপ্পড় দেওয়ার দরকার কি? বিষয়টা এরকম। আপনি কি জানেন যে গতকাল 135 টাকার মাছ চুরির জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশি নাগরিক? আপনি কি জানেন যে গাজীপুরে পরশুদিন 2জন নাকি 3জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে গরু চুরির কারণে? তাহলে আপনি কেন আপনার দেশের মধ্যে গরু চোর, 130 টাকার মাছ চোরকে পিটিয়ে মেরে ফেলেন? না আপনি যদি এখন ভারতের সেনাবাহিনীকে পরামর্শ দেন, তারা কেন জামাই আদর করে না? এটা বিষয়টা কেমন হয়ে গেল? এখন বলবেন আন্তর্জাতিক আইনের দোহাই দিবেন। ঠিক আছে, ভালো কথা। আন্তর্জাতিক আইনে তো আপনি গুলি করতে পারেন না। তা আন্তর্জাতিক আইন তো দূরের কথা, বাংলাদেশের আইনেই তো আপনি বর্ডার ক্রস করতেই পারেন না। বরং যারা যারা যাবে, একজনকে জেল দিয়েছেন আপনি। আপনার দেশে এই যে যে 15 জন গিয়েছিল, 2 জন মারা গেছে, 13 জন ফিরে আসছে। বাংলাদেশের আইনে তো আপনি তাদের জেল দিবেন, কারণ তারা বাংলাদেশের ভূমি অবৈধ উপায়ে বাংলাদেশের ভূমি থেকে অন্য জায়গায় চলে গেছে। এটা বাংলাদেশ আইনেই তার জেল হয়। আপনি জিজ্ঞেস করেন, যারা বিডিআর চাকরি করে জিজ্ঞেস করেন, উকিলকে জিজ্ঞেস করেন, যে কোনো উকিল, যে কোনো সীমান্ত রক্ষীকে জিজ্ঞেস করেন, বাংলাদেশ আইনে এটা অবৈধ। আপনার সাথে যে আমার এত খাতির, আমার ভাতিজা বা আমার ভাগিনা বা আমার জামাই যদি রাতের একটা সময় আপনার গ্রামে ঢুকে পড়ে, একটা সময়, ভাই আমার এলাকায় আমি পাখি শিকার করতে গিয়েছিলাম রাতের বেলা, আমাদের ডাকাত বলে প্রায় মেরে ফেলছিল আমাদের। অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। আমার সাথে ছিল রোমান তালুকদার নামে এক ছেলে, আমার মোস্ট জুনিয়র। সে আর আমি, শিকারের নেশাটা সে আমার মোস্ট জুনিয়র হলেও তার কাছ থেকে পেয়েছে। আমি সেখানে একটা সময় আমার শিকারে লেগেছি, পাখি শিকার করতে গিয়েছি। আমরা বেঁচে গেছি কেন জানেন? কাকতালীয় ভাবে আমরা যে হাই স্কুলে পড়তাম, রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল, সরিষাবাড়ি, সে শিক্ষক ছিলেন একজন বারিক, আব্দুল বারি কমান্ডার নামে, আমাদের ইংরেজি শিক্ষক। কাকতালীয় ভাবে তার যেখানে আমরা আটকে গেছি, আটকে ফেলেছে, মেরে ফেলবে, সেইখানে সেই স্যারেরকে যখন আমরা বলছি বাড়ি কোথায়, সিমলা বাজার, সরিষাবাড়ি, তো বলছে যে আমাকে তোমার শিক্ষকের নাম বলো। তো আমি বললাম 4-5 জনের নাম বলছি। বলছে আরো বলো। তো তখন বারিক স্যারের নাম বলছি। বলছে তোমারে চিনবে, তুমি তারে চিনো? আমি বলছি, আমার স্যার আমি চিনবো না? সেই স্যারকে আনার পরে আমরা জানে বেঁচে যাই। আমার থানা একেবারে শেষে, সিরাজগঞ্জের কাছাকাছি। আমার এলাকাতে আমি রাতের বেলা পাখি মানে আপনি তো জানেন যে পাখি, শীতের পাখি, তখন শীতের পাখি ভোরে পাওয়া যায় অনেক। তো আমরা সেই জন্য খুব ভোরে চলে রাতে রওনা দিয়েছিলাম। আমার এলাকায় সরিষাবাড়ির লোকে আমাকে মেরে ফেলতেছিল বা মারা যাইতে পারতাম, ওই স্যারের জন্য বেঁচে গেছি আমি এবং রোমান তালুকদার, সালাম তালুকদারের ভাতিজা। ঠিক আছে, কফিল উদ্দিন তালুকদারের ছেলে। তো তাহলে আমার দেশে যদি আমাকে মেরে ফেলতে চায়, আর 2টা উদাহরণ দিলাম মেরে ফেলা, আপনি সীমান্তে কেন আশা করেন জামাই আদর করবে? ভারত কি আমাদের যারা গরু চুরি করতে যায় মুরগি, তারা কি দুলাভাই হয় ভারত? আপনি তো এই কথাটা বললেন, বাংলাদেশের কোন আইনে আছে আপনি বাংলাদেশ থেকে স্লোগান দিবেন, ভারতকে দখল করবেন? কোন আইনে এটা বলা যায়? কোন আইনে বলা যায় যে শুভেন্দু অধিকারীকে আপনি মেরে ফেলবেন? কোন আইনে বলা যায় আপনি মিছিল করতে করতে বলবেন নরেন্দ্র মোদীকে মেরে ফেলবেন? প্রকাশ্যে বলতেছে বাংলাদেশের লোক। কোন আইনে আপনি বলবেন যে জেহাদ করে ভারত দখল করবেন? কোন আইনে বলেন আপনি? তো এই সমস্ত আপনার ঘরে যদি ধরা সাপ আসে, তাও না হয় দেখলেন যে ধরা সাপ মারিস না, কামড় দিলে কিছু হবে না। কিন্তু আপনার বাড়িতে যদি গোখরা সাপ ঢুকে, আপনি কি তার দুধ খাওয়াবেন? যদিও সাপে দুধ খায় না। আপনি কি তাকে বালিশে যায়, বিছানায় বালিশ দিয়ে দিবেন, শুয়ে থাকো বাবা? আইন শুধু ভারতের বেলায়। আপনি জান কেন? আপনার বক্তব্য হইলো যে আমার অসুখ হয়েছে, আমাকে এখন তুমি ওষুধ দাও। আরে ভাই, অসুখ হইলো কেন আপনার? এই কারণটা কেন? আপনাকে যেতে বলেছে কে? আজকে কি আপনি দেখেছেন যে একজন বিজিবি কি বলেছে? সে ভিডিওটা আপনি পেয়েছেন কিনা জানি না। বাংলাদেশের মানুষ সব গরু ছেড়ে দেয়, ভারতীয় সীমান্তে ঘাস খেতে।
চুলকানি আপনি, বিষয়টা এরকম, আপনি মৌচাকে ঢিল মেরে বলবেন মৌমাছি আমাকে কামড়াইলো কেন, বিষয়টা এরকম না। আপনার মৌচাকে ঢিল দিতে বলেছে কে? আপনাদের দাবি বা আমাদের বামপন্থীদের দাবি, মানবতাবাদীদের দাবি, ভালো কথা, আপনার সাথে আমি একমত, সীমান্ত হত্যা হবে কেন? আপনি জান কেন? ভারত তো গরুর মুদ খাওয়ার দেশ, তাই না? ভারত তো, ভারতের জনগণ তো রাস্তায় হাগে মুতে, তাই না? কত পিছিয়ে পড়া। আপনি সেখানে যান কেন? লজ্জা থাকা উচিত তো। আপনি চুলকায় ঘাও বানাবেন আর বলবেন আর ঘাও বড় হয় কেন? সীমান্তের কথা বলতেছেন, আইনের কথা বলতেছেন। আপনি আপনি নিজের দেশের সীমান্ত পার হয়েই তো বেআইনি, তারপর আবার আরেক দেশের সীমান্তে আপনি চলে গেছেন, তারপরেও আর একটা অপরাধ করেছেন, আপনি চুরি করতে গেছেন, চোরা কারবারি করতে গেছেন, আপনি তো মারবেই। কেন মারবেন আপনাকে? আপনি কেন জানেন কেন? আপনি জানেন না? আপনি কুমিরের সামনে, মানে মানে যে যে জলে কুমির আছে, যে নদীতে, আপনি বলেন আমি তো সাঁতার কাটতে গেছি, আমার কামড় দিয়ে কুমির খাইলো কেন? বিষয়টা এরকম না। সব সব তো জিহাদ করবে, জিহাদ করতে গেছে তো এগুলো আসলে। পাবেন ভারতের, পড়বেন ভারতের, চোরাকারবারি করবেন ভারতের, আবার সেই ভারতকে গালি দিবেন, আবার সেই ভারত আপনার চিকিৎসা করবে, হাসপাতাল নিয়ে চিকিৎসা করছে, এটি তোর কপাল। বাংলাদেশ যদি হয়তো জিন্দেগিতে হাসপাতালে নিতেন, আপনি বলেন বাংলাদেশে কোনো বিজিবি ভারতের কোনো হিন্দুকে যদি এভাবে ধরতে পারতো চোরাকারবারি, তারা হাসপাতালে নিত কিনা? এটুকু আমাকে বলেন। ভারত এত খারাপ, সেই দেশে আপনি যাবেন কেন? প্রথম প্রশ্ন। আপনি চান কেন? আপনি কে যেতে? ভারত কি বলেছে তুমি আসো? আপনি জানেন না, তাহলে তো লেখা চুকে যায়। অর্থাৎ আপনি বলতেছেন যে এই দেয়ালটা আমার উপরে ধসে পড়লো কেন? আরে ভাই, আপনি দেয়ালের কাছে যান কেন? জানেনই তো এই দেয়ালটা নরম বা পুরনো বা বিপজ্জনক, আপনি জানেন না? আপনি রেলগাড়ির সামনে না গিয়ে যদি বলেন যে আমার উপর রেলগাড়ি গেল কেন, বিষয়টা এরকম হয়ে গেল না? ওই যত আইনের দোহাই দেন, আইনের দোহাই, দায় শুধু ভারতের, মানে সব দায় শুধু ভারতের। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ গত 20 বছরে, আমার দেখা মতে, মানে আগে তো আছেই, এখন তো হচ্ছেই, আমি 2020 সালের পর্যন্ত আপনাকে বললাম, 2001 থেকে 2020 সাল পর্যন্ত আমার চোখে দেখা হাজারো না লাখ লাখ মানুষ মাগনা চিকিৎসা করে আসছে ভারত থেকে। আসার সময় রেলে টিকিটও নিয়ে আসছে, আবার এক্সট্রা পয়সাও নিয়ে আসছে হাসপাতাল থেকে। অনেক ধনী মানুষও নিয়ে আসছে, গরিব না। একটা মানুষকে আপনি কোনোদিন শুনছেন যে ভারত থেকে মাগনা? আমি ছাড়া, আমি শেখ ফরিদ ছাড়া আপনাদের এই কথাটা কে বলেছে? বলেন। বাংলাদেশে কোনো সাংবাদিক বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো নেতা বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো রুগী বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো ডাক্তার বলেছে? বলে নাই। এটা কি শুধু আমিই জানি আর কেউ? আচ্ছা, আমি জানি আর মনে করেন রুগীরা জানি। জীবনে কোনোদিন কেউ ফেসবুকে লিখছে যে হে ভারত সরকার, আমি তোমার দেশ থেকে বা তোমার হাসপাতাল থেকে বা ওই হাসপাতালের নাম নিয়ে, কারণ নরেন্দ্র মোদীর নাম নিলে তো আবার ইমান চলে যাবে, তাই না? বেহেশত বাতিল হয়ে যেতে পারে। আপনি যে হাসপাতাল থেকে চিকিৎসা করে আসছেন, সেই হাসপাতালের নাম লেখে একটা পোস্ট দিতেন, দিয়ে বলতেন এই হাসপাতাল থেকে আমি ফ্রি অফ কস্টে চিকিৎসা করে আসছি। আজ পর্যন্ত শুনেছেন কোনোদিন কোন বাংলাদেশি মুসলমান এটা বলেছে? মুসলমানের কথা কি বলবো, হিন্দুরাই তো বলে নেই, বাংলাদেশি হিন্দুরাও তো বলে নেই চিকিৎসা করে এসে মাগনা। আমি আপনাদের প্রথম জানিয়েছি। আপনি কি মনে করছেন বুদ্ধিজীবীরা জানে না? জানে, কিন্তু তারা বলবে না, কারণ ভাষণের এইখানে কি বলবো আর, আমরা তো কৃতজ্ঞ, অকৃতজ্ঞ জাতি। আমরা উপকারের উপকার স্বীকার করি না, 71 স্বীকার করি নাই। 71 আমাদের 1 কোটি মানুষকে খাইয়েছে পড়িয়েছে, ওটা নয় তোমার। তারা বলে যে এটা তার লাভে করছে। তো ভারতে যায় যে মাগনা চিকিৎসা করে আসলা, ভারতে 3 বেলা খাইলা, আসার সময় রেলের টিকিট, বিমানের টিকিট, বাসের টিকিট, না সরি বিমানের টিকিট দেয় কিনা যাই নাই, কিন্তু রেলের টিকিট দেয় এটা আমি জানি। তুমি বাসের টিকিট নিয়ে আসলা, রেলের টিকিট নিয়ে আসলা, নিয়ে বাংলাদেশে আসলা, এটাও কি ভারতের লাভ? 71-এর কথা নয় ভারতের লাভ, মুক্তিযুদ্ধে ভারত সব নিয়ে গেছে, ওই টাকাটা নিয়ে গেছে। আমি ভারতের, এই যে ভারতের নিয়ে যত কথা বলে, একটা বার মানে বিষয়টা এরকম, আপনার ছেলে গাঁজা খায়, আমি বিচার দিলাম, আপনার সাথে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, আপনি বলেন যে মানে ওইটার কোনো আলাপই নাই, আমি বলছি তার দোষ হয়ে গেছে। সীমান্তে আপনি যায়েন না, আপনি আগুনে হাত দেন কেন? আপনি আগুনে হাত দিয়ে বলবেন আমার হাত পুড়তেছে, আপনাকে চুল আর ওখানে যাইতে বলছে কে?
যান না আপনি, দেখি তারপরে আপনাকে কে মারে, আমরা পক্ষে থাকবো। এখন আন্তর্জাতিক আইনের দোহাই দিবেন? আন্তর্জাতিক আইনে ইউনূস কিভাবে বলতে পারে সেভেন সিস্টার ভেঙে ফেলবে? আন্তর্জাতিক আইনে মৌলবীরা কিভাবে বলে ভারত দখল করবে? ওই যে রিটায়ার্ড মেজরেরা যারা উষ্টা খায় পইরা যায় হেঁটে যাইতে, তারা 4 দিনে কলকাতা দখল করবে, এটা আন্তর্জাতিক আইনে বলা যায়? আপনি বলতে পারেন? আপনি ভারতের বেলায় শুধু ভারতের বেলায় শুধু ভারতের দায় পড়ছে শুধু না বন্ধুত্ব করার জন্য, প্রত্যেকটা মানুষ বাংলাদেশের 99% মুসলমান। এমনকি নাস্তিকেরাও বামপন্থীরাও দিল মে স্বপ্না মুসলমানদের ভারত দখল করবে, ভারতকে মুসলমান রাষ্ট্র বানাবে, সারাদিন গজওয়াতুলের হিন্দের স্বপ্ন দেখে। সেই লোকদের আপনি মুরগি চুরি, গরু চুরি, এই চুরি সেই চুরি, চিনি চুরি, কাপড় চুরি, এই চুরি সেই চুরি করতে যাবেন, আপনাকে জামায়াতর করতে হবে। এতই ঠেকা পড়ে গেছে ভারতের। আপনি ভারতের জন্য কি করেছেন? আপনার জন্য 19,000 সৈন্য বলিদান দিয়েছে 71-এ। 1 কোটি মানুষ বলিদান দিয়েছে, 1 কোটি মানুষকে বসায় খাওয়াইছে। আপনি ভারতের কয়জনকে খাওয়াইছেন বলেন? কেন আপনি শুধু ভারতের আপনার দিকে তাকান? ভাই, অন্যের দিকে আঙ্গুল তুললে তো নিজের দিকে 3-4টা থাকে। আপনি সীমান্তে কেন যান? আপনি বর্ডারে কতবার গেছেন আমি জানি না। আমি অনেকবার বর্ডারে গিয়েছি, চোরাচালান দেখতে গিয়েছি, কিভাবে করে ওগুলো। বললাম না যে আমি গরু চুরের সাথে যাইতাম, যে গরু চুরি কেমনে করে একটু দেখি। ওগুলো তো দেখতে গেছি, চোরা কারবারি কিভাবে করে। আপনি কি জানেন বর্ডারে কিভাবে চোরা কারবারি হয়? আচ্ছা, একজনও কেন ভারতীয় মরে না? একজন কেন ভারতীয় মরে না? খালি শুধু এরাই মরে কেন? কেন বলেন? বলেন, আমি প্রশ্নটা তো আপনাকেই করতে চাই। কেন তারা মরে না? কারণ দুই পক্ষই তো চোরা কারবারি। ওইখানে তো সব সাধু বাবা, সব সোয়ামীজি বৈশা নাই, তারা তো চোরা, তারা মরে না কারণ তারা ভুলেও বাংলাদেশের বর্ডার ক্রস করে না, ভুলেও না। তারপরে মারবেন কেমনে? তারা ক্রসই করে না বর্ডার। আর এরা আমাদের জামালের ভাষা বিগ বিগায় ভাব দেখে, দেখেন না ভিডিও যারা করে, সীমান্তে যে গিয়ে বিএসএফ এর গালি দেয়, ইন্ডিয়ান মেয়েদের ছবি তুলে। কারণ এরা তো জীবনে কোনোদিন, মানে এরা তো মেয়ে মানুষ, তো স্কুল ড্রেসে চোখে দেখে না। কারণ এখন তো স্কুল কলেজে সব তাম্বু পরে যায়, কালা ধলা নীল, নীল কালার লাল কালার। এমনকি ইউনিভার্সিটি তো এখন জুব্বা পরে যায় মেয়েরা, চোখ ছাড়া কিছুই দেখা যায় না পেছার মতো। তো মেয়ে মানুষ দেখার জন্য ভারতীয় সীমান্তে যায় ছবি তুলতে। তো এগুলো করতে গেলে ফাইজলামি করলে আপনার ফাইজলামি জবাব পাবেন না আপনি। ওটা তো নো ম্যানস ল্যান্ড। ওইখানে আপনি আপনি যেটা বললেন যে গুলি করবে না, এটা তো বললেন, আচ্ছা ঠিক আছে, গুলি করার আইন নেই, ওটা তো নো ম্যানস। ওইখানে তো আপনি যেতেই পারবেন না, আইনই নেই। আমি জীবনে 2বার নো ম্যানস ল্যান্ড ইচ্ছা করে গেছি, ঝুঁকিপূর্ণ ছিল, তখন তরুণ ছিলাম। যারা শুনেছে, যারা আমার মেন্টর, তারা বলছে এগুলো নিয়ে জীবন নিয়ে ফাজলামি চলে না, এগুলো করতে পারো না। আমাদের তো গুলি করে নাই, কারণ কি? আপনার অ্যাটিটিউডটা কি? ওরা দেখেই তো আপনাকে সন্দেহ করবে। আপনি দেখবেন যারা চোরা কারবারি, তাদের প্রথমত ভারতীয়রা ভয় পায় তাদের দেশের নিরাপত্তার জন্য। চোরা কারবারিতে কোনোদিন দেশের নিরাপত্তা ভাবনা হয় না, সেখানে ট্যাক্স কম বেশি হয়। যদি আপনি ড্রাগ চোরা কারবারি না করেন, অস্ত্র চোরা কারবারি না করেন, তাহলে ওই দেশের জন্য ট্যাক্স ফাঁকি দেওয়া। কিন্তু তারা তো নিরাপত্তার জন্য তারা উদ্বিগ্ন থাকে ভারত, কারণ জানে বাংলাদেশের সব জেহাদি, সব জঙ্গি। এই ভয়ে ভারত তটস্থ থাকে। সেই জন্য তারা কখনো ভুল করে করে, কখনো ইচ্ছে করে করে করবেই তো। আপনি চান না, আপনি চান না, আপনি সীমান্তে যান না, যেভাবে ভারতের একজনও মরেন, আপনিও মরবেন না। কিন্তু আপনি যাবেন চুল গায়ে ঘাও বানাইতে, আপনি তো মারা যাবেন, আপনাকে তো মারবেই। আপনি আপনার ভাইকে জায়গা দেন না বাসায়, বোনকে জায়গা দেন না, দিনের বেলায় ঢুকতে দেন না, গেট তালা দিয়ে রাখেন। আর রাতের বেলায় আপনি যাবেন, আপনাকে জামাই আদর করবে ভারত। এই আশা কেন করেন? আমার তো মাথায় এটা ঢুকে না। যে সমস্ত সিংহবামেরা বলে, যে সমস্ত মৌলবীরা বলে, আইন বিশারদরা বলে, কেন তারা একবারও বলে না যে সীমান্তে যাওয়া বেআইনি, তুমি যেও না? একবারও কেন এই কথাটা আজ পর্যন্ত বলে নাই? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী, কোনো লেখক, কোনো মৌলবী, কোনো সাংবাদিক এই কথাটা কেন একবারও বলে না যে সীমান্ত ক্রস করা বাংলাদেশের আইনে অবৈধ? ভারতের আইন প্রশ্ন পড়ে? আপনি আপনার খালাতো ভাই তো দূরের কথা, মায়ের পেটের ভাইয়ের বাড়িতে গেলে দরজা নক করে যাইতে হয়, অনুমতি নিয়ে যেতে হয়। আর আজকাল তো আগে ফোন করে যাইতে হয়, নাহলে পাওয়া যায় না, বা পোলারে পায় না, পোলা বাপের পায় না। আর আপনি সীমান্তে চলে যান চেল চালাইয়া, ইয়ার কি পাইছেন না? 1 কোটি লোক ভারতে পয়সা খাবেন, লাখো লাখো মানুষ বিনা মাগনা চিকিৎসা করে আসবেন ভারত থেকে।
আবার 1 কোটি লোক সীমান্তে চোরাকার বাড়ি করে খাবেন, আর সারাদিন কোরাস গাইবেন ভারতের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, শুভেন্দুর বিরুদ্ধে। সেই ভারত যে আপনার এখনো কিছু বলে নাই, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। যে তারা সীমান্ত ক্রস করে আমাদের হেডকোয়ার্টার আর্মি উড়াই দেয় নাই, তারা আমাদের বিডিআর হেডকোয়ার্টার উড়াই দেয় নাই, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। আপনি বাংলাদেশের জায়গায় হইলে, ধরে নেন ভারতটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশটা ভারত, আপনি কি করতেন? এখনই যারা লিল্লা খান, হাঁটতে পারে না, রিটায়ার্ড হয়েছে, লিল্লাঘর, যারা এতিম, মাদ্রাসায় থাকে এতিম, ভাত পায় না, মানুষের টাকা না পেলে, তারা বলে যে আমরা 1 কোটি যায় ভারত দখল করে নেব বলে ফেলে। তাহলে ভারতের মতো যদি শক্তিশালী বাংলাদেশ থাকতো, আর ভারতটা বাংলাদেশের সমান থাকতো, এই বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে পাওয়া যাইতো 24 ঘন্টার মধ্যে। এই জন্য বারবার বলি যে আমাদের কপাল ভালো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো একটা শক্তিশালী নিরীহ রাষ্ট্র আমরা পাইছি, নইলে আমাদের অস্তিত্ব থাকতো না। আর তবে সম্ভাবনা আছে এখন। আগের ঘোষণা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গে বিজয়ী বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন সীমান্তে বেড়া দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করবে রাজ্যটি। আবার এরই মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সম্পর্কে তথ্য চেয়ে রিমাইন্ডারও পাঠিয়েছে ভারত সরকার। ভারতের দাবি এ নিয়ে হাজারেরও বেশি বার বাংলাদেশের কাছে তথ্য চেয়ে কোনো তথ্য পায়নি দেশটি। বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পর পুশিং করলে এরই মধ্যে পাল্টা জবাব দেওয়ার বার্তা দিয়ে ফেলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 11 মে পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের সিদ্ধান্ত জানার পর ঢাকা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটাতেও দেখা যাচ্ছে দুই দেশের সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, সীমান্তে বেড়া দেয়া নিয়ে অতীতে সব সরকার আমলই কম বেশি সীমান্তে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। এমনকি দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত যদি সিঙ্গেল রো ফেন্সের বদলে সীমান্তে অ্যান্টি কাটা ও অ্যান্টি ক্লাইম্বের মতো অত্যাধুনিক বেড়া দেওয়া শুরু করে, তাহলে উত্তেজনা অনেক দূর গড়াতে পারে। ভারতীয় সূত্রগুলো বলছে পশ্চিমবঙ্গের নতুন সরকার অত্যাধুনিক ফেন্সিং এর দিকেই ঝুঁকবে। আর তাহলে ভারতের মোদী সরকারের সাথে বাংলাদেশের তারেক রহমানের নতুন সরকারের মধ্যে সম্পর্কের যে টুইস্ট দেখা গিয়েছিল, সেই টুইস্ট নতুন করে আবারও ঘটার আশঙ্কা বেশি। গত শতাব্দীর 60-এর দশকে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তখন ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন পূর্ব পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেওয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক। তখন সেই দাবি আলোর মুখ দেখেনি, কিন্তু 1985 সালে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ঠিক বছর খানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়ে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতে তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার, আর বাংলাদেশে ছিল জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন। হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার এই সিদ্ধান্তের পেছনে আসাম শান্তি চুক্তির যে একটা বড় ভূমিকা ছিল, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ওই চুক্তিতে বলা হয়েছিল ভবিষ্যতের অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তে প্রাচীর, কাঁটাতারের বেড়া কিংবা অন্যান্য বাধা স্থাপন করে সেটিকে আরো সুরক্ষিত ও নিশ্চিদ্র করে তোলা হবে। ততদিনে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে সীমান্তেও কাঁটাতারের বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আর সেটা সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালানের মতো অপরাধ ও জঙ্গি কার্যকলাপ ঠেকাতে কাজে আসছে বলেও ভারত মনে করছে। পূর্ব সীমান্তেও একই প্রক্রিয়া অনুসরণ করার পেছনে সেটাও ছিল একটা বড় কারণ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর আসল কাজ শুরু হতে হতে অবশ্য আরো বছর 3 কেটে যায়। 1989 সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ, আর তাতে মোট 854 কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার লাগানো হয়, যা ছিল মোট সীমান্তের 20% মতো।
পরে 2000 সালে ভারত কাঁটাতারের বেড়া বসানোর দ্বিতীয় পর্যায়ে অনুমোদন করে, আর এই ধাপে আরো 2430 কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা ঠিক করে। তবে 2005 সালের 31শে জানুয়ারি পর্যন্ত সেই টার্গেটের অর্ধেকই কেবল পূরণ করতে পেরেছিল দেশটি। তার মানে হলো, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় 4 দশক পরে এসেও ভারত সেই কাজ আজও পুরোপুরি শেষ করতে পারেনি। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্ত কেবল একটি বিভাজন রেখা নয়, এটি বিশ্বের অন্যতম জটিল এক রেখা হিসেবে দেখা হয়। 4096.7 কিলোমিটার দীর্ঘ এই আন্তর্জাতিক সীমান্তটি দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম। ভারতের 5টি রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও আসাম। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2024-25 সালের হালনাগাদ তথ্য অনুযায়ী 3232 কিলোমিটারের বেশি সীমান্ত ইতিমধ্যে সুরক্ষিত করা সম্ভব হয়েছে। তবে বাকি প্রায় 865 কিলোমিটারের মধ্যে 175 কিলোমিটার অঞ্চলকে নন ফিজিবল বা বেড়া দেওয়ার অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অনুপযোগী অঞ্চলের মধ্যে রয়েছে পাহাড়ি নদী, জলাভূমি এবং দুর্গম জঙ্গল, যেখানে ভারত কিছুদিন আগে বিষধর সাপ ও কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত হলো পশ্চিমবঙ্গের সাথে, যার দৈর্ঘ্য প্রায় 2216.7 কিলোমিটার। এর মধ্যে 569 কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে একটি বড় অংশ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা নদীমাতৃক ও ঘনবসতিপূর্ণ অঞ্চল, যা অনুপ্রবেশের জন্য সবচেয়ে সুবিধাজনক পথ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত। এতদিন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত ব্যবস্থাপনা সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়েছে ভারত সরকারের কাছে, কারণ পশ্চিমবঙ্গের কৌশলগত এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে একটি বড় অংশ এতদিন উন্মুক্ত ছিল। বিশেষ করে 456 কিলোমিটার এলাকা ফিজিবল বা বেড়া দেওয়ার উপযোগী হওয়া সত্ত্বেও জমি অধিগ্রহণের জটিলতায় থমকে ছিল। শুভেন্দু অধিকারীর সরকার এখন এই 464 কিলোমিটারও বেশি এলাকায় দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার বিএসএফ এর এখতিয়ার বাড়ানো এবং স্থানীয় কৃষকদের জীবিকার দোহাই দিয়ে জমি হস্তান্তরে অনীহা দেখিয়েছিল, যাকে বিজেপি তোষণ নীতি এবং অনুপ্রবেশের প্রশ্রয় হিসেবে দেখত। সোমবার 11 মে কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে এবং আগামী 45 দিনের মধ্যে তা শেষ করা হবে। শুভেন্দু অধিকারীর সরকার যে 127 কিলোমিটার জমি দ্রুত হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে, তা মূলত পশ্চিমবঙ্গের 9টি সীমান্ত জেলায় ছড়িয়ে আছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 9টি জেলায় বিএসএফ কে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এই জন্য 31শে মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত। এই জমি হস্তান্তরের বিলম্বের জন্য মমতার সরকারকে কলকাতা হাইকোর্ট ও রাজ্য সরকারকে তিরস্কার করেছিল। ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের উপস্থিতি। পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পরপরই দলটির ঘোষণা অনুযায়ী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং 45 দিনের মধ্যে জমি দিবে রাজ্য সরকার। বিশ্লেষকরা মনে করছেন, এ নিয়ে অতীতের মতোই দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়বে, যেটি শুরু হবে সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে। অতীতে এই ধরনের বেশ কয়েকটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ারও রেকর্ড আছে। এমনকি যে আওয়ামী লীগের সাথে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক বলে কথিত আছে, সেই আওয়ামী লীগ আমলেও সীমান্তে বেড়া দেয়া এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে অদৃশ্য কিছু বিরোধ ছিল। 2019 সালের 9 আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর ঢাকায় ফিরে বাংলাদেশের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছিলেন, ভারত সীমান্তের পুরোটাতেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়।
আওয়ামী লীগ আমলে দিল্লির ওই বৈঠকে অনুপ্রবেশ ইস্যুতে কোনো ঐকমত্য না হয় কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি। তখন দুই দেশে আলাদা আলাদাভাবে বক্তব্য তুলে ধরা হয়েছিল। আওয়ামী লীগ আমলে 2023 সালের 31শে জানুয়ারি দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজেপি বাধা দেয়। এই ঘটনায় সীমান্তের দুই বাহিনীর মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মুখোমুখি অবস্থান নেয়। আওয়ামী লীগের পতনের পর মোহাম্মদ ইউনূসের আমলেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকার সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। তখন কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ। তখন মোট 5টি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ করেছিল বাংলাদেশ। এ নিয়ে তখন উত্তেজনা এতটা ছড়িয়েছিল, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টাপাল্টি হাই কমিশনারকে তলব করেছিল। অতীতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেশ কিছু বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। এর মধ্যে 2001 সালের এপ্রিল মাসের সংঘর্ষ ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছরের 16 থেকে 21শে এপ্রিল পর্যন্ত মেঘালয় ও আসাম সীমান্তে বিএসএফ এবং তৎকালীন বিডিআর এর মধ্যে যে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছিল তা ছিল নজিরবিহীন। ওই ঘটনায় 16 জন বিএসএফ সদস্য নিহত হয়েছিলেন। এই ঘটনা দুই দেশের সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার যুক্তি যোগায় ভারতের জন্য। বিশেষজ্ঞরা মনে করেন সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সরকারের মধ্যে যে উত্তেজনা অতীতে দেখা গিয়েছিল তার মূল ভিত্তি হলো 1975 সালের জয়েন্ট ইন্দো বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস। এটি হলো ভারত ও বাংলাদেশের মধ্যে 1975 সালে স্বাক্ষরিত সীমান্ত সমঝোতা। তাতে বলা হয়েছিল সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য বা ডিফেন্স পটেনশিয়াল আছে এমন কোনো স্থাপনা গড়তে পারবে না। তাছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক বা ডেভেলপমেন্টাল স্থাপনা তৈরি করতে হলেও অপরপক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল। ভারত যখন কাঁটাতারের বেড়া দিতে শুরু করে তখন তারা দাবি করে এটি কোনো প্রতিরক্ষামূলক সামরিক কাঠামো নয়, বরং এটি একটি নিরাপত্তা বেষ্টনী যা অপরাধ দমনে ব্যবহৃত হয়। অন্যদিকে বিজেপি সবসময় দাবি করে আসছে এই বেড়া 1975 সালের চুক্তির লঙ্ঘন। এই মতভেদ থেকে বিএসএফ এবং বিজেপির মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে স্মার্ট ফেন্সিং বা ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা চালুর ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এমনকি 2015 সালে ল্যান্ড বাউন্ডারি প্রোটোকল স্বাক্ষরের পর ছিটমহল সমস্যা মিটে গেলেও 150 গজের ভিতরে সিঙ্গেল রো ফেন্স নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরোধ আছে। বিশেষজ্ঞদের আশঙ্কা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে জমি পেয়ে গেলেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নতুন করে বেড়া দেওয়ার কাজ শুরু করলে নতুন করে সীমান্তে পুরনো উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। বিষয়টি নিয়ে ঢাকার যে অস্বস্তি আছে তা বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের কথায় এরই মধ্যে উঠে এসেছে। পুশ ইন বা অনুপ্রবেশ নিয়ে এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। অন্যদিকে সীমান্তে ফেন্সিং ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেছেন বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না, যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ হুমায়ুন কবির এসব কথা বলেন। প্রশ্ন হলো ভারত যদি তার সীমান্তে বেড়া দেয় তাহলে বাংলাদেশের মানুষের ভয় পাওয়ার কি আছে? বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে ভারত কাঁটাতারের বেড়া দিতে শুরু করার পর দেখা গেল সীমান্তের অনেক জায়গাতেই 150 গজের শর্ত মানা সম্ভব হচ্ছে না, বা মানতে গেলে যেখানে বেড়া দিতে হবে সেখানে তা দেওয়া অর্থহীন। রিপোর্টটিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় ভুটান বা নেপালের মতো ভারতের আরো যেসব মিত্র দেশ আছে তাদের সীমান্তে এ ধরনের কোনো বেড়া না থাকলেও ভারত বাংলাদেশ সীমান্তের চরিত্রই পুরোপুরি বদলে দিয়েছে এই কাঁটাতার। বাংলাদেশের অনেকের জমি আছে ভারতের ভূখণ্ডে, কাঁটাতারের বেড়া দিলে সেসব জমি তারা হারাবে, পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে
চোরাচালানো। তবে অতীতে দেখা গেছে একসময় বাংলাদেশে ভারত থেকে চোরাপথে প্রচুর গরু আসতো, কিন্তু ভারত সীমান্তে কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশের চোরাপথে গরু আসা কমে যায়। পরে বাংলাদেশ নিজেই গরুর প্রজনন বাড়ায়। একাধিক সূত্র বলছে, অনুপ্রবেশ ঠেকানো, ভোট ব্যাংকের মেরুকরণ, অভ্যন্তরীণ নিরাপত্তা ও এনআরসি ইস্যুতে বিজেপি সরকার এখন কেবল কাঁটাতারে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা স্মার্ট ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করবে, যেখানে সিসিটিভি, মোশন সেন্সর এবং থার্মাল ইমেজিং থাকবে। এটি সীমান্তে বিএসএফ এর শারীরিক উপস্থিতি কমিয়ে প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়াতে সাহায্য করবে। শুভেন্দু অধিকারীর সরকার এই প্রযুক্তির দ্রুত বাস্তবায়নে বিএসএফ কে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ধরনের প্রযুক্তি ব্যবহার শুরু করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে আপত্তি আরো বাড়তে পারে, যেটি দেশ দুটির মধ্যে সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দেবে। আবার এরই মধ্যে পুশিন ইস্যু নিয়ে দেশ দুটির কূটনৈতিক এবং সরকারি পর্যায়ে উত্তেজনা বেশ গড়িয়েছে। দ্য হিন্দুর এক রিপোর্টে বলা হয়েছে, 2020 থেকে এখন পর্যন্ত 2862 জন সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে বাংলাদেশের কাছে তথ্য জানতে চেয়েছে। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 2020 থেকে এ পর্যন্ত 1000-এর বেশি নোট ভার্বাল বাংলাদেশের কাছে পাঠিয়েছে। সাড়া না পেয়ে 456 বার বাংলাদেশকে রিমাইন্ডার নোট বা বিষয়টি স্মরণ করিয়ে তাগাদাও দিয়েছে। সূত্রগুলো বলছে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে জেতার পর বাংলাদেশ সরকারকে বিষয়টি নতুন করে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে দেখা যাচ্ছে একদিকে পুশিন আর একদিকে সীমান্তে বেড়া দেয়া, দুই ইস্যুতে পরিস্থিতি বেশ ঘোলাটে হতে যাচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সবশেষ ঘোষণা অনুযায়ী দেশটি অনুপ্রবেশকারীদের পুশিন করবে, আর তার জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা জবাব দেওয়ার কথা বলে রেখেছেন। যদিও এরই মধ্যে 10 জনকে পুশিন করলো, পাল্টা জবাবটা কি সেটি এখনো দেখা যায়নি। দর্শক, শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার ঘোষণা হয়তো ভারতের জন্য একটি নিরাপত্তা বিজয় হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটি একটি নতুন উদ্বেগের পাহাড়। সাথে যোগ হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশিন ইস্যুতে ভারতের কড়া অবস্থান। দুয়ে মিলে ভারত বাংলাদেশ সীমান্তে অতীতের মতোই বড় সংঘাতের আশঙ্কা শুরু হয়েছে, যেটি হয়তো ছড়িয়ে পড়তে পারে দেশ দুটির অভ্যন্তরীণ রাজনীতিতে। আগামীর ভারত বাংলাদেশ সম্পর্ক কি কেবলই কাঁটাতারের আড়ালে বন্দী থাকবে, নাকি তারেক রহমান ও নরেন্দ্র মোদী মিলে এই বেষ্টনীর বাইরেও সহযোগিতার কোনো পথ বের করবেন, তার সময় বলে দেবে। তবে আপাতত সীমান্তের এই নতুন মেরুকরণ সম্পর্কে স্থিতিশীলতায় এক বড় ধরনের অস্বস্তি ও অনিশ্চয়তার দীর্ঘ ছায়া ফেলছে। বর্তমান সরকারের মেয়াদ এখনো 3 মাস পার হয়নি, কিন্তু এর মধ্যেই সরকারের এক একজন দায়িত্বশীল ব্যক্তি এক এক রকম কথা বলছেন। এটি নিয়ে বিস্তারিত এপিসোড করা যায়, আমি সেটি হয়তো করব পরে কোনো এক সময়, কিন্তু আজকে আমি কথা বলতে চাই মব নিয়ে। কারণ মব আপনার আমার জীবনের জন্য বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে দেশ জুড়ে একের পর এক হামলা, এখানে সেখানে, কোথাও দেখবেন পিটিয়ে হত্যা, তারপরে আগুন দেওয়া, ভাঙচুর করা, মানে সাধারণভাবে এটাকে আমরা মব বলছি। আপনাদের মনে আছে ইউনূস সরকারের আমলে, মানে অন্তর্বর্তী সরকারের আমলে মোহাম্মদ ইউনূসের মানে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব ছিলেন, তিনি বলেছেন মব হচ্ছে প্রেসার গ্রুপ, মানে এটা প্রেসার গ্রুপের কাজ। আর এখন একটি নির্বাচিত সরকার, অনেকেই সমালোচনা করছেন, বলছেন সমঝোতার সরকার, অনেকে বলছেন মুচলেকা সরকার। আমি সেই বিতর্কে যাব না। যদি নির্বাচিত সরকারের একজন আইনমন্ত্রী হয়ে তিনি বলছেন মব ইজ এ রিয়াকশন অব দ্য পিপল, মানে জনগণের প্রতিক্রিয়া, মানে একটা ঘটনার প্রেক্ষিতে জনগণের মনে হলো এটা করা যায়, ওটা করা যায়, করে দিল, সেটা জায়েজ হয়ে যাবে। আইনমন্ত্রী এটা করতে পারেন, বলতে পারেন। এটি নিয়ে আজকে আসলে কিছু কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে আইনমন্ত্রী কেন, মানে আমার যেটা মনে হচ্ছে আইনমন্ত্রী মবকে হালকা করে দেখাতে চাইছেন। কেন, এর কারণটা কি? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে কিভাবে শব্দ বদলে দিলে, মানে একটা শব্দের মানে বদলে দিলে
অপরাধের ভয়াবহতা কম দেখানোর চেষ্টা করা যায়, মানে কমিয়ে দেখানোর একটা চেষ্টা করা যায়। আইনমন্ত্রী কেনই চেষ্টা করছেন এটি আমার বোধগম্য নয়। এই অভিযোগটা শুধু আমার নয়, অনেক সাধারণ মানুষ, সচেতন মানুষ আসলে এই অভিযোগটি এখন তুলছেন, সমালোচনাটি করছেন। বিশ্লেষকরা বলছেন এই যে আইনমন্ত্রী যেটা করেছেন এটা শুধু ভাষার পরিবর্তন নয়, তারা বলছেন হয়তো কি ভেবে তিনি করেছেন, কিন্তু এটি ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বার্তা হয়ে দেখা দিতে পারে। সম্মানিত দর্শক, মব নিয়ে কথা বলছিলাম যে মব শব্দটা এখন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় অন্যতম আলোচিত শব্দ, এটা আমরা সবাই জানি। কিন্তু আশ্চর্যের বিষয় এখানেই, মব নিয়ে ঘটনা যত বাড়ছে এই শব্দটা মানে মব বা এর মানে আসলে ততটাই বদলে যাচ্ছে ঠিক নিজে নিজে নয়, বদলানো হচ্ছে। প্রভাবশালী কেউ বদলাচ্ছেন, ক্ষমতাসীন কেউ বদলাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওই যে বলছিলাম সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আপনার বলেছিলেন যে এটা মব নয়, এটা হচ্ছে প্রেসার গ্রুপ। পরে আবার এই ধরনের পরিস্থিতির শিকার তিনি যখন হয়েছিলেন, সোশ্যাল মিডিয়া অনেকে ট্রোল করেছেন যে তিনি প্রেসার গ্রুপদের আক্রান্ত হয়েছেন। আমরা এটি চাই না। কেউ মবের শিকার হোক, প্রেসার গ্রুপের শিকার হোক বা জনতার প্রতিক্রিয়ার শিকার হোক, নিশ্চয়ই এটি আপনিও চান না। তাহলে কেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান কেন বললেন মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া? এটি শুনতে হয়তো সাধারণ মনে হতে পারে, কাব্যিকও মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই ভাষার বদল, নাকি এর পেছনে আছে বড় রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা, নিজস্ব সরকারের বা বিএনপির সরকারের কোনো পরিকল্পনা? আমরা দেখেছি যে গত প্রায় 2 বছরে বাংলাদেশে মব সহিংসতা এই শব্দটা, দুটো শব্দ ভয়াবহভাবে সামনে এসেছে। অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে মব সর্দার বলে চিহ্নিত করে। তার আমলে মব যথেচ্ছ বিস্তার লাভ করেছে, তিনি বা তার সরকার এ বিষয়ে কোনো মনোযোগ দেননি। বরং সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও পাওয়া যায় তিনি অনেককে উস্কে দিয়েছেন যে যে কোনো সময় পরাজিত শক্তি চলে আসতে পারে, তারা যে শুধু এখানে আসবে সরকারকে ধরবে তা নয়, তারা কিন্তু গ্রামে তোমার পাশে আপনার পাশে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সতর্ক হতে হবে। মানে পরোক্ষভাবে তিনিও কিন্তু মবকে উস্কে দিয়েছেন। এরকম ভিডিও কিন্তু আপনাদের কাছে আছে, আমার সংরক্ষণেও আছে। যাই হোক, আমরা যদি সাম্প্রতিক কিছু ঘটনার কথা একটু বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম আলো ভবনে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ডেইলি স্টারে হামলা করা হয়েছে, ছায়ানট, উদীচী এবং এছাড়া একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়েছে। মানে একটা দল গেছে গিয়ে পণ্ড করে দিয়েছে, আক্রমণের শিকার হয়েছে এই প্রতিষ্ঠানগুলো বা এই অনুষ্ঠানগুলো। এরপর আপনারা দেখেছেন যে দেশের এখানে সেখানে মানে একটা ছুতনাতা তৈরি করেই মাজার ভেঙে দেওয়া হয়েছে, বলদের উপরে হামলা করা হয়েছে, মৃত্যু পর্যন্ত ঘটেছে এবং মানুষকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আগুন দিয়ে মারা হয়েছে দীপু দাসকে। এছাড়া আরেকটু যদি মনে করিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, খাইয়ে দাইয়ে তারপরে তাকে মারা হয়েছে। জাহাঙ্গীরনগরে এমন ঘটনা ঘটেছে, রংপুরে ভ্যানচোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যা করে তার মরদেহে আগুন দেওয়া হলো, সরকার, প্রশাসন, আইন, আদালত কতটা আসলে কাজ করেছে? তাহলে আপনার ক্ষেত্রে যখন ঘটবে, আমার ক্ষেত্রে যখন ঘটবে, কি হবে? এর ব্যাখ্যা কি হবে? এখন এটিকে তো আরো সরলীকরণ করে দিলেন আইনমন্ত্রী। একজন বললেন প্রেসার গ্রুপ, এখন ইনি বলছেন জনতার প্রতিক্রিয়া। এখন সংঘবদ্ধ মানুষের প্রতিক্রিয়াকে আপনি কিভাবে আইনের ক্ষেত্রে এটিকে ধরবেন, বিচার করবেন? অনেক বড় একটা ফাঁক তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, আপনারাই বলুন না, এই যে নির্মম ঘটনাগুলোর কথা বললাম, বিভিন্ন জায়গায় যেটি ঘটেছে, এগুলোকে শুধুই কি আপনি জনগণের প্রতিক্রিয়া বলবেন? মানে জনগণের প্রতিক্রিয়া বললেই এটির আসলে শেষ হয়ে যায়, নাকি এগুলোকে বলবেন যে আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি? এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি কি সত্যিকার অর্থে দেশের প্রচলিত আইন অনুমোদন দেয়? দেয় না তো। আমরা যদি তাত্ত্বিক ভাবেও চিন্তা করি, যে অক্সফোর্ড ডিকশনারি যদি আপনি ঘাটেন, দেখবেন মব মানে বলছে যে উচ্ছৃঙ্খল সহিংস জনতা যে কাজটা করে। আবার কেমব্রিজ ডিকশনারি যদি আপনি ঘাটেন, তাহলে দেখবেন মব ভায়োলেন্স হলো
মবের সঙ্গে ভায়োলেন্স শব্দটা আপনি চিন্তা করুন। বলছে এটি এমন একটি পরিস্থিতি যেখানে ক্রুদ্ধ জনতা আক্রমণ চালায়। এখন ক্রুদ্ধ জনতা আক্রমণ চালালে একজন, দুজন, পাঁচজন, সাতজন, দশজন বা অসংখ্য, কিভাবে আপনি এটিকে বিচারের আওতায় আনবেন? কিভাবে এটিকে আপনি এত সরলীকরণ করে বলছেন যে জনগণের প্রতিক্রিয়া? এটি আইনমন্ত্রী ভালো ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু এই মন্তব্যটি করার পরে এখানে সেখানে সমালোচনা হয়েছে, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তো আমরা যেটা দেখলাম, ওই যে ডিকশনারির যে ব্যাখ্যাটি বললাম, তাত্ত্বিক কথাগুলো বললাম, তার মানে আন্তর্জাতিকভাবে এটাই স্বীকৃত, মব মানে সহিংসতা। কিন্তু বাংলাদেশে আমরা এখন লক্ষ্য করছি বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, এই শব্দটাকে নরম করার চেষ্টা করছে। মানে খোদ আইনমন্ত্রী নরম ব্যাখ্যা সামনে নিয়ে এসেছেন। জনগণের প্রতিক্রিয়া, আমার জানতে ইচ্ছে করছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এটি নিয়ে কি ভাবছেন, এবং তারেক রহমানের সরকারও কি এই বয়ানটাকে বিশ্বাস করেন, করে তারা, নাকি মানে তাদের প্রতিবাদ নেই কেন, তাদের তরফ থেকে কোনো ব্যাখ্যা নেই কেন? তারেক রহমান কেন বলছেন না আইনমন্ত্রীকে যে আপনি আসলে এইভাবে বলতে পারেন না? তারেক রহমান তো বলছেন যে তিনি একটি মানবিক সরকার গঠন করতে চান, তিনি একটি সাম্যের সরকার এবং বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চান, আজকেও তিনি বলেছেন। তো তার আইনমন্ত্রী বলছেন যে মব যে মানে উন্মত্ততা করবে, মব সহিংসতা করবে, সেটিকে তিনি বলছেন জনগণের প্রতিক্রিয়া। নরম করে দিচ্ছেন, মোলায়েম করে দিচ্ছেন। এক্ষেত্রে এই জন্যই সমালোচকরা বলছেন এটা খুবই বিপজ্জনক প্রবণতা। কারণ একটি রাষ্ট্র যখন তার ভাষা বদলায়, তার একটি শব্দের যে সীমিত যে পরিভাষা আছে এটিকে যখন সে বদলায়, তখন মানুষের মনেও আসলে এই ঘটনার গুরুত্বটা বদলে যেতে থাকে, এবং এই বদলে যাওয়াটা ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ধর্ষণ শব্দটা, আপনাদের মনে আছে ইউনূস সাহেবের একজন পুলিশ কমিশনার, সম্ভবত শেখ সাজ্জাদ আলী, তিনি বলেছিলেন সাংবাদিকদেরকে যে বা মানবাধিকার কর্মীদেরকে যে ধর্ষণ শব্দটা আপনারা লিখবেন না, শুনতে নাকি ওনার খুব খারাপ লাগে। তিনি বলেছেন এটি নারী নির্যাতন লিখুন, নারী নিপীড়ন বলুন। আচ্ছা আপনি বলুন যে ধর্ষিতা একজন হয়েছেন, ধর্ষণের শিকার একজন নারীকে নারী নির্যাতন বললে, নারী নিপীড়ন বললেই অপরাধের ভয়াবহতা কি বোঝা যায়? কেন একজন পুলিশ কর্মকর্তা এমন কথা বললেন জানি না। সকলের ভিতরেই আসলে খুব উদারতা ভর করেছে, সবকিছু নরম করে তারা দেখতে চেষ্টা করছেন। এর ভেতর দিয়ে তাদের চেলারা আসলে মব করবে, ধর্ষণ করবে, এবং যাতে তারা পার পেয়ে যায়। তো আপনি বলুন যে এই মবকেও যদি একইভাবে ধর্ষণের মতো নারী নির্যাতন মোলায়েম করা হয়, হালকা করা হয়, তো মবকে যদি বলা হয় জনগণের প্রতিক্রিয়া, তাহলে কি মানে সহিংসতার ভয় কমে যায় না? আপনার কি মনে হয়? এর অর্থটাই তো বদলে যায়। অনেকেই বলছেন এই ধরনের ভাষা অপরাধীদের জন্য এক ধরনের নৈতিক সুরক্ষা তৈরি করে। আমি বলবো সুরক্ষা বাদ দিন, তাদেরকে তো উৎসাহ দেয় যে চলো মব করে আসি, কিছুই তো হবে না। এটা জনগণের প্রতিক্রিয়া। 50 জন জনগণ উন্মত্ত হয়ে উচ্ছৃঙ্খল হয়ে কিছু করলো, কাকে ধরবেন, কাকে বিচার দেবেন, কয়জনের নামে মামলা করবেন? 300, 400, 500 জনের নামে বেনামি মামলা, পরে শুনতে শুনতে আদালতে গিয়ে বলবে যে এর কোনো ভিত্তি নেই, খারিজ হয়ে যাবে। লাভ কি? কারণ এইভাবে মোলায়েম করার কারণে, নৈতিক সুরক্ষা দেওয়ার কারণে সবার কাছে মানে এই অপরাধ প্রবণতা যাদের ভিতরে কাজ করে তাদের কাছে একটি বার্তা যায় যে এটা তো মানুষের রাগ, এটা তো একটা প্রবৃত্তি, এটা তো জনগণের বা জনতার প্রতিক্রিয়া। অর্থাৎ এক কথা বলতে পারি যে এটা একটা পরিস্থিতির ফল, যে কোনো একটি ঘটনার মানে মানে কি বলবো এটিকে বাই প্রোডাক্ট। তো তার জন্য আপনি কি করবেন? মানে সেখানে আইনের শাসনের এই ধরনের ব্যাখ্যা চলে কিনা, একজন আইনমন্ত্রী কথা বলতে পারেন কিনা, এটি আমার কাছে প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। এটি খুব জনপ্রিয় একটি মানে সাবজেক্ট নয়, কিন্তু আমি কথাটা বলতে চাইছি মনের তাগিদে। কারণ সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যদি আজকে মবকে জনগণের প্রতিক্রিয়া বলা হয়, তাহলে কাল কি কোনো সংঘবদ্ধ হামলাকে একইভাবে ব্যাখ্যা দেওয়া হবে? তো দিলে তখন আইন আদালতের কি হবে? এখানেই আসলে আমরা ভয় পাচ্ছি। এখানে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ, একইভাবে ভয় পাচ্ছেন মানবাধিকার কর্মীরাও। কারণ তারা নানান আবেদন নিবেদন করছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব বিভিন্ন সংগঠন সবসময় বলছে মব সহিংসতা থামাতে হবে, এজন্য প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। কিন্তু কে শোনে কার কথা? সবাই তো সরলীকরণ করায় ব্যস্ত।
অপরাধ বিজ্ঞানীরা সতর্ক করছেন, এ ধরনের অপরাধের বিচার না হলে, মবের বিচার না হলে এটা অভ্যাসগত সহিংসতা হয়ে দাঁড়াবে। সুযোগ পেলেই তখন সংঘবদ্ধ হয়ে কিছু মানুষ আইন হাতে তুলে নেবে। তাহলে রাষ্ট্র, সমাজ, দেশ এর কি হবে? কারণ কি? কারণ হচ্ছে এই গোষ্ঠীটা যারা সংঘবদ্ধ হয়ে এরকম একটি প্রবণতায় প্রলুব্ধ হয়, তারা কি মনে করে? তারা মনে করে দল বেঁধে হামলা করলে পার পাওয়া যায় বা পার পাওয়া যাবে। আর আইনমন্ত্রী তো সেই সুযোগ এখন তৈরি করে দিলেন। এটাই আসলে সবচেয়ে বিপজ্জনক জায়গা। কারণ মানে এটার কারণে সমাজে আইন নয়, ভয় কাজ করবে। যেটা ছিল সেটা কিন্তু আর কাজ করবে না, ভয়টা কাজ করবে না। বিচার নয়, এখন বিচারের বদলে, আইনের বদলে জনতা যা মনে করবে সেটাই আসলে তখন প্রভাব বিস্তার করবে, কাজ করবে। এবং বলতে পারি রাষ্ট্র নয়, উন্মত্ত জনগোষ্ঠী যারা হবে কতিপয়, এরাই প্রভাবশালী হয়ে উঠবে। তাই ইতিহাস বলে যে সমাজে মব স্বাভাবিক হয়ে যায়, এমন মোলায়েম হয়ে যায়, সেখানে এক সময় কেউ নিরাপদে থাকে না। আজকে মনে হচ্ছে এক্স, ওয়াই, কালকে আপনি, পরশু আমি, কে জানে শফিকুল আলমের মতো আইনমন্ত্রীও। আমি কখনোই এটি কামনা করি না, এটিকে ঘৃণা করি, ঘৃণা বলে প্রত্যাখ্যান করি, ভয় পাই। তাহলে এটি যদি হয়, তো এইভাবে আমাদের দেখতে হবে আসলে যে আমরা মবকে এখন কি নামে ডাকা হচ্ছে, সেটা আসলে রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, জনতার প্রতিক্রিয়া। কারণ শব্দ দিয়ে বাস্তবতাকে আড়াল করার এই যে চিন্তা, এই যে মানসিকতা, কিংবা কৌশলে মবকে বৈধতা দেওয়ার চেষ্টা, এটা আজ হোক, কাল হোক, পরশু হোক, বুমেরাং হতে বাধ্য। এবং বুমেরাং হলে এটি কাকে সবার আগে আঘাত করবে আমার চেয়ে আপনারাই ভালো বুঝতে পারেন। প্রশ্ন হচ্ছে, তারপরেও প্রশ্ন করতে চাই, আইনমন্ত্রী কেন এমন মন্তব্য করলেন? বাংলাদেশের ভবিষ্যৎ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এই মন্তব্য যে প্রতিক্রিয়া তৈরি করবে, যে উদ্বেগ সৃষ্টি করবে, তার প্রতিকার কে করবে? জনগণের সরকার, নবনির্বাচিত সরকার, যে তারেক রহমানের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন আমি মানবিক সরকার গঠন করতে চাই, ভারসাম্যের সরকার গঠন করতে চাই, সবার জন্য সমান আইনের আমি প্রয়োগ দেখতে চাই। পুলিশদেরকেও তিনি এই রকম বক্তব্য দিয়েছেন, বলেছেন যে সরকারের মতো আপনাদেরও কোনো নির্দিষ্ট চাকরির মেয়াদ নেই। সকলকে তিনি ভালো ভালো কথা বলছেন, কিন্তু তার আইনমন্ত্রী কি বললেন? সুপ্রিয় দর্শক, শেষ করবো, এটি নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলা যায়, শেষ করব। আমি জানতে চাই যে আপনি কি মনে করেন, মবকে জনগণের প্রতিক্রিয়া বলা মানে সহিংসতাকে হালকা করে দেখানো কিনা? মানে যে কথাটি আমি বলতে চাইলাম, এটি আপনি একমত কিনা এর সঙ্গে, নাকি আপনি মনে করেন এটাই আসলে বাস্তবতার সঠিক ব্যাখ্যা, যেটা আমাদের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দিয়েছেন? কমেন্টে আপনার মতামত লিখে জানাতে পারেন।